এক মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক এক মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য, আমাদের দেশের সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কি। এটা না করে এই চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকবো? খতমে হাজেগান পাঠ করব না? এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাআল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাআল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনের বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই। যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। আপনারা দেখেছেন আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত। ব্যবসায়ীরা না, ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না। এই অবস্থায় আবার 6টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা? ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষক, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যারা ইসলামী ব্যাংকের সেবাগ্রহী, তার ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলো সব জামাত ইসলামের মানুষ। আগে যেভাবে বলতো যে ওই তেলের ইয়েতে সবাই জামাত ইসলামে পাঠিয়ে দিছে, এটাতেও সেইভাবে বলে। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাত ইসলামের মানুষ এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। সেখানে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, গুলি, টিয়ার সেল, জল কামান। আমি গতকালকে সিলেটে ছিলাম এই ঘটনা ঘটার সময়। আমি বলেছি যে আগামী দিন আমিও নামবো ইনশাআল্লাহ। একটা শেয়ার থাকলেও আমি এই ব্যাংকের মালিক, 10 টাকা ডিপোজিট থাকলেও আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক করে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ার সেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলিও ছুটতে পারবো না। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। আমরা জনগণের আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা জনগণের আমানতের পাহারাদার হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই দেশ আমাদের, আমাদের অধিকার আমাদেরকেই লড়াই করে আদায় করতে হবে। বলবেন লড়াই আর কতকাল? কম করলাম লড়াই, 47-এ করলাম, 71-এ করলাম, 52-তে করলাম, 90-তে করলাম, 24-এ করলাম, আর কত লড়াই? আমাদের জীবন যতদিন আছে লড়াইও ততদিন চলবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে কোনো ব্যক্তি আমাদেরকে ধমকের সুরে কথা বলেছিলেন।
যে বিরোধী দল যদি এইগুলা করে ওইগুলা করে তাহলে ছাড় দিয়ে কথা বলা হবে না। তারা ভাব এমন যে আমাদেরকে দেখায় ছাড়বেন। আমি বলেছিলাম 54 বছর ইতিহাসে বাংলাদেশ দেখতে দেখতেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং নতুন করে কিছু দেখানোর দুঃসাহস দেখাবেন না আমাদেরকে। আর জাতির প্রয়োজনে যদি আরেকবার দেখতে হয় দেখবো, শতবার দেখতে হয় তাও দেখবো, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সব ক্রেডিট আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর কথা বলার তৌফিক দিচ্ছেন। জমিনের ক্রেডিট 15 নম্বর আসনের মানুষের। আপনারা আমাকে নির্বাচিত না করলে এই কথাগুলো আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পারতাম।